হঠাৎ করেই প্রেসিডেন্ট ট্রাম্পের সুর নরম হয়েছে। হরমুজ প্রণালীতে একদিন আগে বিপুল আক্রমণ করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র, কিন্তু একদিন পরেই এক পাতা বা 14টি শর্ত নিয়ে দৌড়ঝাঁপ শুরু হয়েছে এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্টতই বলছেন যে অপারেশন এপিক ফিউরি শেষ হয়েছে। আসলে কি ইরান যুদ্ধ একটা সমাপ্তির দিকে পৌঁছে গেল এত দ্রুত? এ বিষয়েই আসলে জানতে চেয়েছিলাম আন্তর্জাতিক রাজনীতি এবং সম্পর্ক বিশ্লেষক ডক্টর মঞ্জুরে খোদা টরিকের কাছে। মঞ্জুরে খোদা টরিক ইরান যুদ্ধ শুরুর পর আপনাদেরকে এ বিষয়ে বিস্তারিত বলেছিলেন এবং এই যুদ্ধের পরিণতি কি হতে পারে, এই যুদ্ধ কতদিন চলতে পারে সে বিষয়ে বলেছিলেন। সুতরাং আজ যখন যুদ্ধ শেষ হবে করছে, তখন নিশ্চয়ই তার মুখ থেকে আপনাদের এই বিশ্লেষণ শুনতে ভালো লাগবে। ইরান যুদ্ধ কি আসলেই শেষ হলো, নাকি নতুন অধ্যায়ে প্রবেশ করলো এই যুদ্ধ? কি বলছেন মঞ্জুরে খোদা তরিক? চলুন আমরা ইরান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনার কাছ থেকে শুনি, আসলে আপনি কি দেখছেন, কি ভাবছেন। ধন্যবাদ ডক্টর মঞ্জুরে খোদা যোগ দেওয়ার জন্য। আপনার তো নিশ্চয়ই মনে আছে যে যখন ইরান আক্রমণ হয়, ইসরায়েল এবং আমেরিকা মিলে যখন ইরানের উপর যৌথ আক্রমণ করে, তখন আমরা প্রথম আপনার সঙ্গে কথা বলেছিলাম এবং আমার দর্শকদের অনেকেই তখন আপনার বিশ্লেষণে এত মুগ্ধ হয়েছিল যে মানে পূর্বাপর আপনি জানিয়েছিলেন সেই বিশ্লেষণ নিয়ে। আজ সর্বশেষ আপনার কাছে কি আছে ইরান আক্রমণ বা ইরান যুদ্ধ নিয়ে? ধন্যবাদ মাসুদা আপা, আপনার দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আপনি যে বিষয়টা বলি, ইরান আসলে আজকে 28শে ফেব্রুয়ারি ইরান যুদ্ধটা শুরু হয়, আক্রমণটা শুরু হয়। সেই 28শে ফেব্রুয়ারি থেকে আমরা এখন মে মাসের প্রথম সপ্তাহে আছি, প্রায় 3 মাস অতিক্রম হয়ে গেল। এর মধ্যে আমরা দেখলাম যে টানা প্রায় 6 সপ্তাহ বা তার অধিক সময় টানা যুদ্ধটা, পাল্টা আক্রমণটা চললো। তো এখন যদি বলেন যে সর্বশেষ পরিস্থিতিটা কি, আসলে পরিস্থিতিটা একটু জটিল। আপনি বলতে পারেন যে জটিলতার আসলে কারণ কি, যুদ্ধ তো আসলে যুদ্ধের ফয়সালা হয় আসলে মাঠে, সেখানে ফয়সালা কার হার জিত কার কিভাবে হবে। কিন্তু দেখা গেল যে ট্রাম্পের যে অবস্থান, যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের একটা পর্যায়ে তিনি বিভিন্ন ধরনের বলা বক্তব্য এবং মন্তব্যের মধ্যে দিয়ে যুদ্ধটাকে একটা ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন অবস্থা, ভিন্ন বয়ান উনি তৈরি করেছেন, যা নিয়ে আসলে সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্য, রাজনীতি, রাষ্ট্রনায়ক দেশগুলো আসলে নানাভাবে বিভ্রান্ত। এমনকি তার দেশ ইরান বিভিন্ন দেশে নানাভাবে বিভ্রান্ত। এবং ইরান যুদ্ধের এখন বাস্তবতাটা আসলে কি, কোন জায়গায় আসলে আটকে আছে এই পরিস্থিতিতে বলা যায়। এবং বর্তমান পরিস্থিতিতে যেটা বলা যায় যে ইরান যুদ্ধ শুরু এখন একতরফা ভাবে আসলে মিস্টার ট্রাম্প যুদ্ধটা শুরু করেছিলেন, এখন যুদ্ধ বিরতিটা শুরু করেছিলেন। যুদ্ধ বিরতির পর এখন কি নতুন করে যুদ্ধ শুরু করতে চান? আমেরিকা চায় না, ইরান চায়। যুদ্ধ বিরতির মানে ব্যাপারটির চাইতেও বড় কথা হচ্ছে যে হরমুজ প্রণালীতে তিনি গত 2 দিন ধরে বিরাট মানে আক্রমণ করলেন এবং হঠাৎ করে তিনি বললেন যে আমরা একটি 1 পৃষ্ঠার চুক্তি বা 12টি শর্তের চুক্তিতে আবদ্ধ হতে যাচ্ছি এবং সেই কারণে যাতে চুক্তিতে কোনো বাধা না আসে সেই কারণে তিনি আবার হরমুজ প্রণালীতে অপারেশন ফ্রিডম বন্ধ করে দিলেন। তো এবং সবাই আমি দেখলাম যে আমাদের দেশের পত্রপত্রিকা তো বটেই, বিদেশের পত্রপত্রিকাগুলো বিশেষ করে রয়টার্স, এপি, এরা সবাই খুব আশাবাদী হয়ে উঠছেন। 2জন মার্কিন কর্মকর্তার বা হোয়াইট হাউসের 2জন কর্মকর্তার উদ্ধৃতি দিচ্ছেন, যার মধ্যে জেরার্ড কুশনারও আছেন, তাদের উদ্ধৃতি দিয়ে বলছেন হ্যাঁ, সেটা হচ্ছে যে 14 পাতা 1 পৃষ্ঠার যে 12 বা 14টা পয়েন্ট যেটা আছে, যে বিষয়গুলো আসলে নতুন কোনো বিষয় না, আসলে বোঝাপড়াটা, তর্ক বিতর্কটা আটকে আছে। কে কত গিভ অ্যান্ড টেক, জাস্ট গিভ অ্যান্ড টেক, কে কতটুকু দিবে, কে কতটুকু ছাড় দিবে, কে কতটুকু নিবে, এই জায়গাটায় আটকে আছে। সেই আটকে জায়গার প্রধান একটা জায়গা হচ্ছে নিউক্লিয়ার ওয়েপেন্স। প্রথমত হচ্ছে হরমুজ হচ্ছে 1 নাম্বার ইস্যু। সে প্রথমে বলছে হরমুজ খুলে দিতে হবে, এখানে কোনো আলোচনা চলবে না, হরমুজ খুলে দিতে হবে। আর একটা বড় জায়গা আটকে আছে যে নিউক্লিয়ার যে প্রোগ্রাম চালু ছিল ইরান, এটা বন্ধ করতে হবে। 15 বছর, 20 বছর এবং না 20 বছর, 5 বছর,
ইরান বলছে 5 বছর, আমেরিকা বলছে 20 বছর, মাঝখানে একটা আলোচনা হচ্ছে 15 বছরের। এই 15 বছরের একটা এমবার্গো আছে, সাথে সাথে আরো কিছু চুক্তি, আরো কিছু বিষয় আছে যে সেই পারমাণবিক যে যেখানে থাকবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে জায়গাটা থাকবে, সেই ল্যাবরেটরিতে যাতে জাতিসংঘের যারা এআইএর যে প্রতিনিধি যে কোনো সময় তারা যেখানে স্ক্যান করতে পারবে, যেতে পারবে, সেই অবাধ সুযোগটা তাদের দিতে হবে। ইরান এখানে না করতে পারবে না। সেখানে মার্কিনরা বলছে যে ঠিক আছে, ইরানের যে এই অবরোধের কারণে বিভিন্ন জায়গায় যাদের যে বিলিয়ন ডলার মিলিয়ন ডলার আটকে আছে বিভিন্ন ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজে, সেই টাকাগুলো তারা বিভিন্নভাবে ছাড় দিবে। মোট কথা যে অবরোধ ইরানের উপরে আরোপ করেছে বিভিন্ন সময়ে, সেই অবরোধগুলো তুলে নেওয়া হবে, অবরোধগুলো তুলে দিবে, এবং অবরোধ তুলে নেওয়ার সাথে সাথে তাদের যে অর্থ ডলারগুলো আটকে আছে সেই ডলারগুলো পর্যায়ক্রমিক ভাবে ছাড় দিবে। এগুলো হচ্ছে তাদের আটকে আছে জায়গাগুলো। এখন তাদের আছে সামরিক বাহিনীতে তাদের অবস্থা কতটুকু থাকবে, এরকম একটা পরিস্থিতির মধ্যে আছে এখন। ওই যে উইটকপ এবং কুশনারের কথা বললেন যে দুই ভদ্রলোক, তারা বললেন যে আমরা খুব চুক্তির কাছাকাছি। আবার এই কথা যখন বলছে তখন আবার মার্কো রুবিও বলছে যে তারা একটা অসভ্য জাতি, তারা আসলে কথা শোনে না, তারা বর্বর, তাদেরকে উড়িয়ে দিতে হবে। আবার ঠিক এর মধ্যে আবার ট্রাম্প বললেন যে আমরা এমন একটা ব্যবস্থা নেব, এমন একটা হামলা করবো যে পৃথিবীর মানচিত্রে ইরান নামে কোনো রাষ্ট্র থাকবে না। এই কথা বলছেন, ঠিক এই কথাগুলো বলছেন, আবার এটাও বলছেন। আমরা কিছুদিন আগে দেখলাম যে পরাশক্তি রাশিয়া ঘোষণা করলেন যে ইরানের পাশে আমরা যে কোনো হামলায় যে কোনো ভাবে আছি, ইরানের পক্ষে আমরা যে কোনো ভাবে যে কোনো মূল্যে দাঁড়াবো। এর মধ্যে ইরানে আমরা দেখলাম যে আগাছি ইরানের পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে গেছেন, আবার তারপরে আবার আমেরিকা সফরে যাবেন। এই অনেকগুলো ঘটনা আসলে পরাশক্তিগুলো বা বিভিন্ন দেশগুলো চাপাচাপির মধ্যে আছে। যে দুইটার বিষয় আছে, একটা হচ্ছে যে কোনো ভাবে একটা সমঝোতার জায়গা তৈরি করা, এখানে ব্যবসা বাণিজ্য বা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো নানাভাবে ক্ষতিগ্রস্ত, বিভিন্ন দেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা যে কোনো ভাবে চায়। এখানে আমেরিকার সমস্যাটা কোথায়, যে আমেরিকা এখানে ইরান তো আমেরিকায় আক্রমণটা করছে না, ইরান আক্রমণ করছে তার যে নৌবহরগুলো আছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তারা আক্রমণ করছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলে, রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত, সামরিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হলে চাপটা হচ্ছে আমেরিকার উপর পড়ে, কারণ এরাই হচ্ছে মধ্যপ্রাচ্যের শক্তি। এই মধ্যপ্রাচ্যের শক্তিটা যে কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হোক সেটা তারা চায় না, তাদের একটা বড় চাপ আছে এখানে। আর এই পরিস্থিতিতে যেমন রাশিয়া এবং চায়না অন্য পরাশক্তিগুলো একটা ভিন্ন সমীকরণ মেরুকরণ তৈরি করছে, সেরকম একটা মানে সেই শক্তিগুলো আবার উত্থান ঘটুক, সেটা আবার আমেরিকা চায় না। আমেরিকার ইরানকে আক্রমণ করার একটা বড় কারণ আসলে চায় না। আমি বারবারই যে কথাগুলো বলার চেষ্টা করি, বিভিন্ন লেখাতে নিয়ে আসছি, যে ইরানের জ্বালানির একটা বড় চালান আসে হচ্ছে ইরান থেকে, চীনের, এবং সবচেয়ে সস্তা, আপনি জানেন যে সবচেয়ে সস্তায় জ্বালানি পাওয়ার কারণটা হচ্ছে তারা হচ্ছে অবরুদ্ধ আছে, তারা কোথাও জ্বালানিটা বিক্রি করতে পারে না, যেহেতু তাদের মার্কেট ওভাবে ওপেন না। সেখানে যেখানে যার কাছ থেকে সুযোগ পায়, এবং সেই তেল কিন্তু সবাই কিনতেও পারবে না, বাংলাদেশের তেলের দরকার আছে, বাংলাদেশ সেখানে যেতে পারছে না। কিন্তু ইরানের চীনের সে শক্তি আছে, ভারতের সেই শক্তি আছে, রাশিয়ার সেই শক্তি আছে, তারা ব্যবসা বাণিজ্য করতে পারে। তো চীন সবচেয়ে কম দামের তেল, এবং তাদের তেলের কনজামশন তেলের 73 থেকে 74% তেল তারা ইরান থেকে, এবং সবচেয়ে কম দামে আনে। এবং আমেরিকার বিতর্ক হচ্ছে তারা কম দামে তেল এনে তাদের যে র ম্যাটেরিয়ালস গুলো উৎপাদনের সবচেয়ে ভালো প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে পারে এখানে। অতএব যে কোনো ভাবে চীনকে, যে কোনো ভাবে ইরানকে যদি ক্ষতিগ্রস্ত করা যায়, বা অবরোধ যতদিন, এই যে অবরোধের একটা বিষয়, এটার সাথে কিন্তু তারা বলছে এখনো অবরোধ তুলে নেওয়ার, মার্কিন অবরোধ কিন্তু তুলছে না, মার্কিন অবরোধ দিয়ে তুলছে। আবার ইরানের কৌশলগত একটা ভৌগোলিক অবস্থান, এমন একটা ভৌগোলিক অবস্থান আশীর্বাদে তারা আছে যে আমেরিকা কোনো বোম টোম মেরে যে কোনো মুহূর্তে অবরোধ তুলে নিতে পারছে না, স্বাভাবিক পরিস্থিতি করতে পারছে না। এখানে তাদের একটা যে কোনো ভাবে কম্প্রোমাইজে আসতে হবে। এই পরিস্থিতির মধ্যে আসলে একটা জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে। এখান থেকে আমেরিকার একটা সম্মানজনক একটা এক্সিট তারা চায়, এবং এখানে একটা ভিয়েতনাম পরিস্থিতি তৈরি হয়েছে। আপনার কি মনে হয়, আপনি কোনো মিল পান? এটা ভিয়েতনাম। এখন একটা বড় প্রশ্ন, আসলে ইরানের শাসক আসলে কে, ইরান শাসন করছে কি? আমরা জানি যে ইরানের শাসন ক্ষমতা একটা ইসলামিক রেজিম সেখানে আছে, কিন্তু এখন বলা হচ্ছে, আমি যদি একজন রেফারেন্স দিয়ে বলি, প্রখ্যাত ইসরায়েলি গবেষক, তিনি ইরানের একজন এক্সপার্ট, ইরানের সামরিক সক্ষমতা নিয়ে গবেষণা করেন, উনি যেটা বলছেন যে ওইখানে বেনি বাতসি ইসরায়েলি গবেষক, উনি বলছেন যে
ইরানের যে শাসন ক্ষমতায় এতদিন ইসলামিক শাসন ক্ষমতা ছিল, এটা ইসলামিক শাসন ক্ষমতার আওতায় নাই, এটা এখন ইসলামিক সামরিক শক্তি, সেখানকার সামরিক শাসন এখন চলছে। যার জন্য এখানকার সিদ্ধান্তগুলো কে দিচ্ছে? রাজনৈতিক দল দিচ্ছে, ইসলামিক মোল্লাতন্ত্র দিচ্ছে, নাকি সামরিক বাহিনী দিচ্ছে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সামরিক বাহিনী দেওয়ার কারণে যেমন আপনাদের বেশ কিছু ঘটনা, বেশ কিছু কথা যখন ইরানের পক্ষ থেকে নৌ অবরোধ, বিরতি, যুদ্ধবিরতি এগুলোর কথা হয়, পরবর্তীকালে তারা এই জিনিসগুলোকে পাল্টে দেয়। এবং আপনি পাকিস্তানের যে আলোচনা হলো তখন কিন্তু এই ঘটনাটা ঘটেছে। এখন মনে করা হচ্ছে যে এই শাসন ক্ষমতা আসলে এই যে আমরা যে বলি মুর্তজা, যে খোমেনির ছেলে মুর্তজা, আবার একটা বড় প্রশ্ন আছে উনি জীবিত আছে কিনা। তারা এখনো পর্যন্ত বলছে যে তারা অডিওর মাধ্যমে কিছু বক্তব্য তারা মিডিয়াতে নিয়ে আসে, কিন্তু তার এখনো কোনো ভিডিও বক্তব্য, মুস্তাফার কথা বলছেন আপনি? মুস্তাফা খামেনি, তার এখন কোনো ভিডিও, সে কি আছে, তাদের অস্তিত্ব আছে? এখন মনে করা হচ্ছে যে সামরিক বাহিনীর হাতে যেহেতু ক্ষমতা, সামরিক বাহিনীর হাতে ক্ষমতা থাকার কারণে তারা মানে রাজনৈতিক শাসকের চেয়ে অনেক বেশি বেপরোয়া, অনেক বেশি তারা অধ্যত্ত, এবং যে কারণে তারা আমেরিকার ট্রাম্পের যে নানা ধরনের ফ্ল্যাকচুয়েশন নীতির প্রশ্নে, ক্ষমতার প্রশ্নে, যুদ্ধবিরতির প্রশ্নে, যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রশ্নে, এবং এক এক সময় এক এক বক্তব্য, এবং দেখা যাচ্ছে বাস্তবে তিনি তা করতে পারছেন না। না করতে পারার কারণে তারা বুঝতে পারছে যে এটা একটা কাঠের পুতুল, এটা একটা কাগজের বাঘ, তার তো আসলে ক্ষমতা নাই, সে তো আসলে কিছু করতে পারছে না, এখানে সে পরাজিত, আন্তর্জাতিক পরাশক্তির কাছে সে ধরা খেয়ে আছে, বিভিন্ন জায়গায় সে দেশের মধ্যে দুর্বল হয়ে আছে নানা কারণে। এখন সেখানে ইসলামিক রেজিম মানে সেখানকার সামরিক শক্তি এখানে একটা বড় ধরনের অবস্থান নিয়েছে এবং তারা নিয়ন্ত্রণ করছে। আর একটা বিষয় মনে করা হয় যে ইরানের শাসন ক্ষমতার মধ্যে এক ধরনের ভাঙ্গন সৃষ্টি হয়েছে, একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে যে আসলে শাসন কাঠামোটা কে নিয়ন্ত্রণ করে কোন অংশে। এর মধ্যে আপনার যেমন বিভিন্ন তারা আমেরিকাও চেষ্টা করছে ইরানের বিভিন্ন বিভিন্ন প্রক্সি ইউনিটকে অ্যাক্টিভ করার জন্য, তার মধ্যে কুর্দিরা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইউনিট। এবং ইরানের শাসন ক্ষমতার মধ্যে মনে করা হতে তাদের টাকা পয়সার সংকট, বেতন দিতে পারছে না, আর্থিক সংকট তৈরি হয়েছে, এবং তারা কিন্তু সামরিক বাহিনীর হাতে যখন ক্ষমতাগুলো তৈরি হয় তখন তারা অত্যন্ত বেপরোয়া হয়ে গেছে। এবং হয়তো এটা একটা কৌশল হতে পারে আমেরিকার, যে যুদ্ধবিরতি খেলা বা চুক্তির খেলা, এরকম করে করে সময় নষ্ট করে, সময় ক্ষেপণ করে সেখানে একটা অস্থিতিশীল। তার মানে কি ধরুন মানে ইরানও এক ধরনের একটা চাপের মধ্যে আছে যুদ্ধটাকে আর কন্টিনিউ না করার জন্য, নিশ্চয়ই নিঃসন্দেহে ইরানও আছে। তো এখন আমেরিকা বলছে তারা কার সঙ্গে কথা বলবে, তাদের মানে এই যে কারণে তারা নানা রকম মানে বক্তব্য দিচ্ছে যে কার সঙ্গে তারা এই আলোচনাটা করবে। আসলেই তো কার সঙ্গে, আমরা একমাত্র ফরেন মিনিস্টার যিনি আছেন, পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, তাকে ছাড়া ভিজিবলি তো কাউকে দেখতে পাচ্ছি না, তাই না? এটাই তো গুরুত্বপূর্ণ। এই কথা কিন্তু বারবার আমেরিকার পক্ষ থেকে, আমেরিকার নীতি নির্ধারকদের পক্ষ থেকে বলেছে। আপনি যে কথা বললেন যে আমরা কার সাথে কথা বলবো, যখন দেখা গেল ইরানে যে পাকিস্তানে যে আলোচনা হলো, তারা এখন 40-50 জন একটা প্রতিনিধি দল আসলো। আসলে 40-50 আমেরিকার যেমন ট্রাম্প একটা কথা বলতে পারে, এক কেন্দ্রিক শাসন, একজন নেতা, তার কথা সবাই শুনি, তিনি একটা সিদ্ধান্ত দিতে পারেন, তিনি যদি মনে করেন কারো কাছ থেকে পরামর্শ নিবেন সেটা নিতে পারেন। কিন্তু ইরানের শাসন ক্ষমতার আমরা জানি যেখানে মজলিসে শুরা আছে, সেখানে বিশেষজ্ঞ কমিটি আছে, তারপর রাজনৈতিক কাঠামো আছে, রাজনৈতিক কাঠামো ওইভাবে আসলে ক্ষমতাতে আইআরজিসি আছে, সামরিক বাহিনী আছে, এইগুলো মিলে এখন মনে করা হচ্ছে যে ইরানে খামেনি যেরকম একটা ভাবমূর্তির জায়গায় ছিলেন, উনি এককভাবে সিদ্ধান্ত, আয়াতুল্লাহ খামেনির কথা বলছি, কিন্তু বর্তমান যে শাসক সেখানে তো আয়াতুল্লাহ খামেনির ছেলেকে সাকসেসর হিসেবে নিয়ে আসা হলো, সেটা তো মনে করা হয় যে একটা বিতর্ক তৈরি করা হলো। সেখানে একক কোন নেতৃত্ব নির্বাচন করার ব্যর্থতা থেকে পারিবারিক এই লেগেসি করা হয়। কারণটা হচ্ছে একটা পরিবারতন্ত্র, রাজতন্ত্র থেকে হচ্ছে এই বিপ্লবের সূত্রপাত, ইরান বিপ্লবটা হলো। সেখানে আর রাজতন্ত্র বা পরিবারতন্ত্র তৈরি হবে না, কিন্তু দেখা গেল 47 বছর পরে আবার সেই পরিবারতন্ত্র তৈরি হলো। এই জিনিসটা কেন তৈরি হলো? এখানে কি সামরিক তন্ত্র বা মোল্লাতন্ত্ররা ব্যর্থ হলো? সেখানে কি সামরিক বাহিনী এরকম আয়াতুল্লাহ খামেনির সন্তানকে, তিনি জীবিত আছেন না মৃত আছেন, তাকে সামনে রেখেছে, মানে তাকে রেখেছে, তার নামে তারা শাসন করছে। এই ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে বা যে আলোচনাটা আমেরিকা বলছে যে আমরা আসলে কার সাথে কথা বলবো, এই প্রশ্নটা এখানে আছে। কিন্তু তারপরেও এরকম যে আমরা যেহেতু টু দা পয়েন্টে আমরা জানি, এবার 5 দফা দিচ্ছে, আবার 10 দফা দিচ্ছে, আবার 14 দফা দিচ্ছে, আবার এক পৃষ্ঠার আবার দাবি নিয়ে এখন আবার কথা বলছে, আমরা আবার এই আলোচনা একদম শেষ না। কিন্তু বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে মানে এখনই সমস্ত মানে শর্তগুলো লিখে ফেলতে হবে তার কোনো কথা নেই।
তারা আচ্ছা। বলছে যে আমাদের মধ্যে যদি একটা আপাতত একটা বোঝাপড়া হয়, আমরা একটা 1 মাসে 30 দিনের একটা ইন্টেন্সিভ ডিসকাশন, খুবই গভীর আলোচনা পর্যালোচনা আমরা দুজন মিলে করব, সেই 1 মাসে 30 দিনের পর্যালোচনার মধ্যে পর্যায়ক্রমে অন্যান্য সমস্যাগুলো সমাধান করব, এরকম একটা কথাবার্তা বলতেছে। এটা টপ হতে পারে, কিন্তু তারা এটা কতটুকু বিশ্বাস করবে সেটা হচ্ছে প্রশ্ন। মানে এই যে ধরুন মানে ফেব্রুয়ারি থেকে শুরু করে মে মাস পর্যন্ত যে মানে ইরান ইয়েটা চলছে, অস্থিরতাটা চলছে, মধ্যপ্রাচ্য তো পুরো স্থবির হয়ে গেছে। কারণ গতকালও দুবাইতে একটা ইয়ে হয়েছে এবং দুবাইয়ের ব্যবসা বাণিজ্য বিরাট বিরাট বড় ধস নেমেছে। সৌদি আরবের পানি শোধনাগার পর্যন্ত মানে একটা হুমকির মুখে পড়েছে এবং সৌদি আরব মনে করছিল যে তাদের আসলে মানে ওই যে ভাতে মারবো পানিতে মারবো এরকম একটা ঘটনায় যে পৌঁছে যাচ্ছিল। তার মানে হচ্ছে এই ইরানকে কেন্দ্র করে যে সংঘাত, তার মূল প্রতিপাদ্য তো আসলে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া, এই সংঘাতটা পুরোপুরি ছড়িয়ে পড়া। তো চাপ তো আসলে বহুমুখী আছে উভয় পক্ষের। আমেরিকারও তো কাছে তো চাপ আছে যে এটাকে বন্ধ করা দরকার। কারণ আমরা দেখলাম যে অনেকেই আশাবাদী হয়ে উঠছেন এবং রাতারাতি এই যখন এক পাতার এই মানে শর্তগুলো প্রকাশ করা হলো, তখনই দেখা গেল যে এবং ট্রাম্প হরমুজ প্রণালীতে অপারেশন ফ্রিডম বন্ধ করলেন, সঙ্গে সঙ্গে ক্রুড অয়েলের দাম $98 নেমে আসলো। হ্যাঁ, ক্রুড অয়েল শুধু না, শেয়ার মার্কেট লাভ দিল, জাম করলো, এগুলো দেখলাম আর কি, মজার ঘটনাগুলো ঘটছে। তো মানুষ তো চায়, বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় বড় যে শিপিং কোম্পানি এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, তারা তো বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা করে। জাহাজগুলো তারা প্রতি বছর তারা যে টাকাগুলো দেয় কোম্পানিগুলোকে, তাদের নিরাপত্তার প্রশ্নটা যদি, এটা শুধু সামরিক যুদ্ধ বলা হয়, কিন্তু এটা শুধু সামরিক, এটা অর্থনৈতিক যুদ্ধ, একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক। এই অর্থনৈতিক ভূ রাজনৈতিক সাথে আপনি পরাশক্তির যে ভারসাম্য, যে এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা যেটা ছিল এতদিন, যে দম্ভটা আমেরিকা করছিল, সেই এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার জায়গায় এখন ইউনিপোলার মাল্টিপোলার একটা ব্যবস্থা এখানে তৈরি হচ্ছে। যখন আমরা দেখলাম যে ইরান চীনে যে তাদের সাথে এই আস্থা, এই কয়েকটা পয়েন্ট, 3টা গুরুত্বপূর্ণ বিষয়ে একটা বোঝাপড়া নিয়ে আসার চেষ্টা করছে, যে আমাদের নিরাপত্তার প্রশ্নে চীন আমাদের পক্ষে থাকবে, রাশিয়া আমাদের পক্ষে থাকবে। এখন চীন, রাশিয়া বা অন্য ব্রিক্সের যে রাষ্ট্রগুলো আছে, তারা যদি একটা আলাদাকৃত মধ্যে তারা সেই কাজগুলো করেছে এবং ডলারের বিপরীতে একটা বিভিন্ন যার যার দেশের কারেন্সি ব্যবহার করবার সে ব্যবস্থা অলরেডি তারা চীন শুরু করেছে, রাশিয়া শুরু করেছে, ইরান শুরু করেছে। আমেরিকার জন্য এটা একটা হুমকি, তো সেটা তারা চায় না। তারা একদিকে যেমন এরকম, কিন্তু মঞ্জুরের খোদা এই মুহূর্তে আমার কাছে জাস্ট এই মুহূর্তে ইয়ে এলো, মানে রিপোর্টটা আমি দেখতে পাচ্ছি 6 মিনিট আগে বিবিসি আপলোড করেছে যে ইউএস says it has attacked Iranian flagship as Israel launches air strike on Beirut। মানে আপনি আমেরিকা ঠিকই যুদ্ধ বন্ধের চেষ্টা চালাচ্ছে, কিন্তু ইসরায়েল তো বন্ধ করছে না। মানে ইরানিয়ান ফ্ল্যাগশিপ একটা মানে জাহাজকে আক্রমণ করেছে, ইসরায়েল লঞ্চ করেছে মানে বৈরুতের উপর আক্রমণ। তাহলে বন্ধটা হবে কিভাবে আসলে? না, সে এই জন্য বলে এইরকম একেবারে ডিপ ফ্রিজে চলে যাবে যুদ্ধ, সেটা বলার কোনো বাস্তবতা নাই। সে ইরানের পক্ষ থেকেও তাই এবং আমেরিকার পক্ষ থেকে। আমেরিকারও যেমন ইসরায়েল, তাদের একটা এজেন্ডা আছে, আঞ্চলিক এজেন্ডা সরাসরি। এবং আপনি কিভাবে বলবেন যে ইসরায়েল যে কাজগুলো করছে আমেরিকার কনসার্ন ছাড়া, সেটা যেমন বলার সুযোগ নাই। আমেরিকার একটা গুরুত্বপূর্ণ দাবি বা বক্তব্য বা পয়েন্ট হচ্ছে যে ইরান তার প্রক্সি ইউনিট গুলোকে বন্ধ করবে, সহযোগিতা করবে না, তাদের সাথে যোগাযোগ। তার মধ্যে আছে হুতি, হামাস, হিজবুত, হেফাজত, আল আইসিস, আল কায়দা, এরকম বিভিন্ন ধরনের ইউনিট তাদের অ্যাক্টিভ আছে। এবং যেমন লেবাননে যে আক্রমণগুলো চলছে, লেবানন গভর্নমেন্ট তো ইসরায়েলের বিরোধিতা করছে, কিন্তু লেবাননের যে ইউনিট, ইরান সমর্থিত ইউনিট, তারা তো আক্রমণ চালাচ্ছে। এখন কেউ বলতে পারে যে শুধু ইসরায়েল আক্রমণ করছে, শুধু ইসরায়েল তো আসলে আক্রমণ করছে না, এটা পাল্টা আক্রমণগুলো হচ্ছে। তবে ইসরায়েল যে বরাবরই উপযাচক হয়ে একটা আগ্রাসন বা আগ্রাসী শক্তি, এবং সে যে তার শক্তি, সামর্থ্য, ক্ষমতা, আধিপত্য চিরস্থায়ী প্রতিষ্ঠিত করতে চায় এবং অন্য প্রতিবেশী রাষ্ট্রগুলোকে দুর্বল করতে চায়, তাদের বিকাশ প্রকাশ তারা চায় না, এটা পরিষ্কার স্পষ্ট। যে কারণে আমেরিকা যখন একটা বোঝাপড়া করছে, আমেরিকার একটা দায়বদ্ধতা আছে, এক ধরনের দায়বদ্ধতা। ইসরায়েল ওই রকম একটা দায়বদ্ধতার জায়গা নাই, একটা আঞ্চলিক শক্তি, এবং আমরা বলতে পারি যে আমেরিকার লাঠিয়াল বাহিনী। তো এই মুহূর্তে যখন আমেরিকা একটা চুক্তির কাছাকাছি আসবে, তো ইসরায়েলের যে এজেন্ডা আছে, ইসরায়েল যদি তার এজেন্ডার কাছাকাছি না আসে, তার যে শর্তগুলো আছে,
তার যে বক্তব্যগুলো আছে সেই বক্তব্যগুলো যদি তার ওই এজেন্ডার মধ্যে না থাকে, তারা সেখানে থাকবে কেন? এখানে তারা বিপদগ্রস্ত মনে করতে পারে যে পরবর্তীতে ইরান আরো সংগঠিত হয়ে তাদের উপর পাল্টা আক্রমণ করতে পারে। আপনাকে আমি স্মরণ করিয়ে দেই মঞ্জুরে খোদা, গতকাল মানে আজকেই সকালবেলা আসলে ইউএস সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও রিপোর্টারদের বলেছেন যে অপারেশন এপিক ফিউরি কনক্লুডেড, শেষ হয়ে গেছে, শেষ হয়েছে। তার মানে যদি শেষ হয়ে থাকে তাহলে আজকে আবার সন্ধ্যায় এই আক্রমণ কেন, বা 5 মিনিট আগে এই আক্রমণ কেন? আর দ্বিতীয় কথা হচ্ছে যে ধরুন তাহলে কি আমরা একটা দ্বিতীয় পর্যায়ে যাচ্ছি কিনা, নতুন কোনো পর্যায়ে যাচ্ছি কিনা? এটা তাই বলতে পারেন আপনি। দ্বিতীয়, যখন আপনি হরমুজ প্রণালীকে জাহাজ অবাধ চলাচলের জন্য ফ্রিডম বলছে, প্রজেক্ট ফ্রিডমের কথা বললো যে হরমুজ প্রণালীকে আমরা অবাধ যাতায়াতের ব্যবস্থা করবো এবং যে সমস্ত জাহাজ আটকে আছে তারা যেতে পারবে, এটা হচ্ছে প্রজেক্ট ফ্রিডম তারা নিল। একদিকে এটা বলছে, অন্যদিকে আসলে তাদের কথা এবং কাজের যে মিল নাই, এই জন্য এই ট্রাম্প যেমন ব্যক্তি, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাবমূর্তির জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার কোনো ভাবমূর্তি সম্মান মর্যাদার জায়গাটা ওইভাবে মানুষ হাসাহাসি করে, তিনি সেটা বোঝেন কিনা জানি না। বিশ্ব পরিসরে তার অবস্থা, তার মিত্ররাই তার বিপক্ষে চলে গেছে। ইউরোপীয় মিত্রদের কথা বলেন, ন্যাটোর কথা বলেন, এবং তার দেশের মধ্যেও এবং তার দলের মধ্যেও, এবং এগুলো যে কারণে তার সেই আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, দুঃখিত আপনাকে আমি থামালাম, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ট্রাম্পের উপর যে আক্রমণ হলো তার যে গোয়েন্দা রিপোর্ট, সেই গোয়েন্দা রিপোর্টে বলা হচ্ছে যে ইরানে আক্রমণের কারণে এই মানে ভেতরের অস্থিরতা থেকে ট্রাম্পের উপর আক্রমণ করা হয়েছে। ঠিক তাই। এখন এটা তো তার বিরুদ্ধে 5টার মতো, 4টা থেকে 5টা আক্রমণ হলো সরাসরি তার সামনে থেকে, এবং খুব কম মার্কিন প্রেসিডেন্টের ক্ষেত্রে এরকম উনি হচ্ছে দ্বিতীয় ব্যক্তি যার বিরুদ্ধে এরকম তার দেশের মধ্যে তার দেশের নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে এরকম আক্রমণটা করেছে। হয়তো বেদনাদায়ক কিছু ঘটেনি, কিন্তু ঘটতে পারত। তো এখন এই পরিস্থিতিগুলো একদিকে বলছে চুক্তির কথা, একদিকে বলছে যুদ্ধবিরতির কথা, একদিকে বলছে সমঝোতার কথা, একদিকে শান্তি সম্প্রীতির কথা বলছে, অন্যদিকে ক্রমাগতভাবে সে আক্রমণ, আগ্রাসী মনোভাব। এবং এই জন্য আমি বললাম যে এগুলো তার কৌশলের অংশ হতে পারে। সে আসলে ততক্ষণ পর্যন্ত শান্ত হবে না যতক্ষণ পর্যন্ত তার মাথার মধ্যে সেই পোকাটা না কাটবে। সে কারণে এই কথা বলতে পারে কোন স্পর্ধায়, কোন ধৃষ্টতায়, যে পৃথিবীর মানচিত্রে ইরান নামে কোনো রাষ্ট্র থাকতে পারে না। এটা কোনো একটা গ্লোবে, একটা পৃথিবীতে কোন সভ্যতার লেশ মাত্র থাকলে এই কথাটা বলতে পারেন। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ না। কিন্তু আমরা তো আসলে ওই অবস্থাতে এসে পৌঁছেছি, এক মেরুর বিশ্ব, এবং যে কেউ যে কোনো কিছু বলে পার পেয়ে যাচ্ছে। আপনার কাছে আমার মানে প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। আমার একটা প্রশ্ন, যে ধরুন রাশিয়া বললো ইরানের পাশে থাকবে, চায়না আছে, সো এখন মানে চীন এবং রাশিয়া মিলে একটি বড় বৃহৎ শক্তি আসলে আমরা ধরতে পারি। সেই বৃহৎ শক্তি যদি ইরানের পাশে থাকে, ইরানেরই বা কি দায় পড়েছে এই যুদ্ধ বন্ধ করার? ইরানের তো দায় পড়ে। ইরান তো যুদ্ধ বন্ধ করতে চায় নাই, ইরান যুদ্ধবিরতি বলেও নাই। এটা হচ্ছে আমেরিকা সেটা মেরেও জিতবে, কেঁদেও জিতবে। বিষয়টা হচ্ছে এরকম, তারা ক্রমাগত আক্রমণ করে ইরানে হাজার হাজার মানুষকে হত্যা করলো, হাজার হাজার কাঠামোকে হত্যা করলো, এবং তারা নিজেরা বলছে 5,000-এর উপরে আমরা কাঠামোতে অবস্থাতে হামলা আক্রমণ করেছি। এবং তারা এবার যুদ্ধবিরতি, একতরফা যুদ্ধবিরতি, তাদেরকে যখন দেখলো যে তাদের অবস্থা নাস্তানাবুদ, খারাপ, তাদের আঞ্চলিক শক্তিগুলোর অবস্থা খুবই দুর্বল, নিজের দেশের অবস্থা দুর্বল, সামনে নির্বাচন অবস্থা দুর্বল হবে, তখন নিজেই এই অবস্থাটা তৈরি করলো যে যুদ্ধবিরতি দিতে হবে, এখান থেকে এক্সিটের জন্য একটা সম্মান দরকার, যে আমি একটা সম্মানজনক ভাবে এখান থেকে বের হয়ে আসতে পারছি।